হ্যালো, সবাই ভালো আছো আশা করি। আজকে আমরা ক্লাস 12 এর কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারটা মানে পদার্থের কঠিন অবস্থা এইটার প্রথম ক্লাস করব। ঠিক আছে? তো প্রাথমিক আলোচনা কিছু করব, তারপর আস্তে আস্তে চ্যাপ্টারের মধ্যে ঢুকবো। ঠিক আছে? তো আমরা তো জানি পদার্থ মানে কি। পদার্থ মানে হচ্ছে আমাদের আশেপাশে যা কিছু আছে, যা কিছু আমরা ভাবতে পারি, যা কিছু আমরা অনুভব করতে পারি, সব হচ্ছে পদার্থ। পদার্থের আমরা আমাদের আশেপাশে দেখতে পাই পদার্থের তিনটে অবস্থা দেখতে পাই: কঠিন, তরল, গ্যাসীয়। তবে আমরা জানি নক্ষত্রে বা অন্য অন্য কোনো ভাবে যদি খুব উচ্চ উষ্ণতা সৃষ্টি করা যায় তাহলে আরেকটা অবস্থা সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। পদার্থ কি সেটা আমরা জানি। পদার্থ মানে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, এমনকি আমি, তুমি, আমরা সবাই, আমরাও পদার্থ। ঠিক না? তো এবার পদার্থের কি কি অবস্থা, মানে আমাদের চারপাশে পদার্থ কিরকম কিরকম অবস্থায় থাকে। একটা হচ্ছে কঠিন অবস্থা, আরেকটা হচ্ছে তরল অবস্থা, আরেকটা হচ্ছে গ্যাসীয় অবস্থা, আরেকটা নক্ষত্র ইত্যাদিতে কি থাকে, প্লাজমা অবস্থায় থাকে। প্লাজমা খুব উচ্চ উষ্ণতায়, যেমন ধরো সূর্যে, ওখানে প্লাজমা অবস্থা সৃষ্টি হয়। আরেকটা কৃত্রিম একটা পদার্থের অবস্থার কথা গাণিতিক ভাবে বিজ্ঞানীরা দেখেছেন, সেটাকে বলা হয়, সেই অবস্থাটাকে বলা হয় বোস আইনস্টাইন কন্ডেনসেট। আমাদের এই পঞ্চম অবস্থার কথা আমিও জানি না বিশেষ কিছু, তো এটার ব্যাপারে আমাদের কোনো আলোচনা হবে না। ঠিক আছে? তো আমরা তরল আর গ্যাসীয় অবস্থার কথা ক্লাস 11-এ পড়েছি। ক্লাস 11-এ কেমিস্ট্রিতে এবং ফিজিক্সেও ছিল হয়তো। আর কঠিন অবস্থার কথা আমাদের এখানে পড়বো আমরা। ঠিক আছে? তো তাহলে পদার্থের এতগুলো অবস্থার মধ্যে আমরা পদার্থের কঠিন অবস্থা নিয়ে আলোচনা করব। কঠিন পদার্থের আবার দুটো ভাগ। পদার্থের কঠিন অবস্থা আবার দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে কেলাসাকার কঠিন, আর একটাকে বলা হয় অনিয়তাকার কঠিন। কঠিন পদার্থ দু রকম ভাগে বিভক্ত। একটা হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ, আর একদল হচ্ছে অনিয়তাকার কঠিন পদার্থ। কেলাসাকার কঠিন পদার্থ কোনটা? আমাদের পরিচিত বহু উদাহরণ: NaCl, KCl, হীরক। NaCl, KCl, হীরক, যে কোনো ধাতু এগুলো সব হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ। অনিয়তাকার কঠিন পদার্থ কোনটা? কাঁচ হচ্ছে অনিয়তাকার কঠিন পদার্থ। আর রাবার, প্লাস্টিক, এগুলো হচ্ছে অনিয়তাকার কঠিন পদার্থ। কেলাসাকার আর অনিয়তাকার কঠিন পদার্থের ধর্মের তুলনা পড়ে ফেললেই আমরা কেলাসাকার আর অনিয়তাকার পদার্থ সম্পর্কে জেনে যাব। প্রথম কথা, কেলাসাকার কঠিন পদার্থের কথা মাথায় এলেই আমাদের প্রথমে যে কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ তারা যাদের গলনাঙ্ক নির্দিষ্ট এবং যাদের একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে। কেলাসাকার কঠিন পদার্থ কাকে বলে? তাহলে আমরা মূলত সংজ্ঞাটা আলোচনা করছি। কেলাসাকার কঠিন পদার্থ হচ্ছে সেই সব কঠিন পদার্থ যাদের গলনাঙ্ক নির্দিষ্ট, মানে একটা নির্দিষ্ট উষ্ণতায় গলবে। অন্যদিকে অনিয়তাকার কঠিন পদার্থের গলনাঙ্ক নির্দিষ্ট নয়, মানে সে সবসময় একটা নির্দিষ্ট উষ্ণতায় গলবে না। ঠিক আছে? তো একটা উষ্ণতার একটা বিস্তীর্ণ একটা রেঞ্জের মধ্যে, একটা পাল্লার মধ্যে, সেই উষ্ণতার রেঞ্জের মধ্যে যে কোনো উষ্ণতায় সে গলতে পারে। অন্যদিকে কঠিন পদার্থ একটা নির্দিষ্ট উষ্ণতাতেই গলতে পারবে। ঠিক আছে? তো কেলাসাকার কঠিন পদার্থ বলতে বোঝায় একটা নির্দিষ্ট গলনাঙ্ক বিশিষ্ট এবং একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট একটা কঠিন পদার্থ, যেখানে ওই কঠিন পদার্থ গঠনকারী কণা মানে কি আমরা প্রথমে বলে দিচ্ছি, পরে আর বারবার বলবো না। গঠনকারী কণা বলতে কি বোঝায়? অণু হতে পারে, মানে কেলাস গঠনকারী কণা অণু হতে পারে, পরমাণু হতে পারে, বা আয়ন হতে পারে। এই তিনজনের মধ্যে যে কোনো একটা। কেলাসাকার কঠিন পদার্থ গঠনকারী কণা, সেটা অণু, পরমাণু বা আয়ন, সেগুলো একটা সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খল বিন্যাস রীতি মেনে তারা সজ্জিত হয়ে থাকে। ঠিক আছে? আর বিন্যাসের এই শৃঙ্খলটা বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে। মানে আমি এটা দেখাতে চাইছিলাম, দেখো, আমি এটা একটা কিছু মনে করো না, আমি এটা মানে কেলাস গঠনকারী কণা হিসেবে ছোট ছোট আলুগুলোকে ভেবেছি। আলু দিয়ে
একটা মডেল বানিয়েছি। এই মডেলটা আমাদের এই চ্যাপ্টারের পরবর্তী অংশগুলো বুঝতে অনেকটা সাহায্য করবে। তো ধরা যাক একটা কেলাসের গঠন এরকম, ঠিক আছে? তো কেলাসাকার কঠিন পদার্থের গঠন এরকম, ঠিক আছে? তো আমি বলছি একটা সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খল বিন্যাসে এরা আবদ্ধ হয়ে আছে, একটা ঘনকের আকারে নিয়ে এটা বিন্যস্ত হয়ে আছে। এবার এই বিন্যাসটা বা এই শৃঙ্খলটা এটা বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে। তার মানে কি, এই একটা কেলাস, তার পাশে আরেকটা ঠিক একই রকম, তার পাশে একই রকম, একই রকম, একই রকম, তার উপরে একই রকম পরপর, নিচে 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 সব চলতে থাকবে পরপর। বিন্যাসের এই শৃঙ্খলটা বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে। এটাকে বলি আমরা কি, লং রেঞ্জ অর্ডার। লং রেঞ্জ অর্ডার মানে বহুদূর পর্যন্ত এই যে শৃঙ্খলটা বিস্তৃত হয়ে থাকে, বিন্যাসের শৃঙ্খলটা বিস্তৃত। অনিয়তাকার কঠিন পদার্থের ক্ষেত্রে তাহলে কি, অনিয়তাকার কঠিন পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে না, তাদের গলনাঙ্ক নির্দিষ্ট নয়, আর তার অনিয়তাকার কঠিন পদার্থ গঠনকারী কণাগুলো সুশৃঙ্খল বিন্যাস থাকে না অনেক সময়। যদি কখনো থাকেও, সেই বিন্যাসটার শৃঙ্খলটা, সেই বিন্যাসটা লং রেঞ্জ অর্ডার হয় না, শর্ট রেঞ্জ অর্ডার হয়। মানে সেটা কিছু দূর পর্যন্ত বিস্তৃত থাকে, বহুদূর পর্যন্ত এই শৃঙ্খলটা বহুদূর পর্যন্ত একই রকম ভাবে বিস্তৃত থাকে না। তাহলে প্রথম তুলনা হয়ে গেল আমাদের, তাদের সংজ্ঞা যেটা সেটা হয়ে গেল প্রথম তুলনা। 2 নম্বর তুলনা কোনটা হবে? 2 নম্বর তুলনা এটা হচ্ছে দৃঢ় কেলাসাকার কঠিন পদার্থ। দৃঢ় মানে শক্ত, আমরা জানি ধাতুগুলো কেমন হয়, দৃঢ় হয়, দৃঢ় হবে এবং অসংনম্য। আর এটা দৃঢ় বটে, কঠিন পদার্থ যেহেতু, তবে দৃঢ়, তবে সংনম্য। দৃঢ় এবং অসংনম্য। অসংনম্য মানে তুমি বুঝতে পারছো, মানে যাকে সহজে তুমি বিকৃত করতে পারবে না, ঠিক আছে? তো আর এটা হচ্ছে দৃঢ় এবং সংনম্য, উল্টোটা, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট বলছে কেলাসাকার কঠিন পদার্থগুলো কেমন হয়? অ্যানাইসোট্রপিক বা অসমসারক প্রকৃতির হয়। অসমসারক বা অ্যানাইসোট্রপিক কথাটা আমরা প্রথম শিখছি, ঠিক আছে? এরা অ্যানাইসোট্রপিক হয় বা অসমসারক হয়, আর এরা আইসোট্রপিক হয় বা সমসারক হয়। তাহলে অসমসারক আর সমসারকের কনসেপ্টটা আমরা নতুন শিখছি, সেটা নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করব, বলছি আমি সেটা পরে। তাহলে আরেকটা পয়েন্ট কি, আমি বললাম এদের গলনাঙ্ক বেশি হয়, সেটা তো বলেছি অলরেডি। আরেকটা পয়েন্ট হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থের গলনের লিনতাপের মান খুব বেশি হয়। গলনের লিনতাপের মান খুব বেশি হয়, মানে গলার জন্য, মানে গলনাঙ্কে নিয়ে গেলে গলার জন্য, কঠিন থেকে তরল হওয়ার জন্য যে তাপ দরকার হয় একক পরিমাণ কেলাসাকার কঠিন পদার্থের, সেই তাপের মানটা খুব বেশি হয়। গলনের লিনতাপ কেলাসাকার কঠিন পদার্থের বেশি, অনিয়তাকার কঠিন পদার্থের ক্ষেত্রে কম, ঠিক আছে? তো এবার অসমসারক আর সমসারক বলতে কি বোঝায় আমরা সেটা দেখব। ধরা যাক একটা কেলাসাকার কঠিন পদার্থ হচ্ছে এইটা, একটা কেলাসাকার কঠিন পদার্থ ধরা যাক দুটো কণা দ্বারা তৈরি, একটা বড় একটা ছোট, বড় ছোট, বড় ছোট, বড়। এই বড় ছোট অল্টারনেটিভলি থেকে থেকে একটা কেলাসাকার কঠিন পদার্থ তৈরি করেছে। আমি ধরছি এটা একটা দ্বিমাত্রিক কেলাস, দ্বিমাত্রিক কেলাস যার এক্স দিকে মাত্রা আছে, ওয়াই দিকে মাত্রা আছে, মানে জেড দিকে নেই, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতার দিকে কিছু নেই। এবার কঠিন পদার্থের কতগুলো ভৌত ধর্ম আছে, যে ভৌত ধর্মগুলো কঠিন পদার্থটা ক্ষেত্রে ওই ধর্মটা পরিমাপ কোন দিক দিয়ে করা হচ্ছে, পরিমাপ কোন দিক দিয়ে করা হচ্ছে তার উপর নির্ভর করে। কি কি সেই ভৌত ধর্মগুলো কি কি? তাহলে কয়েকটা ভৌত ধর্ম, যেমন তড়িৎ রোধ মানে বৈদ্যুতিক রোধ, তাপ পরিবাহিতা, তারপর আসছে প্রতিসরাঙ্ক, ঠিক আছে? তারপর হচ্ছে ঘাত সহ্য করার ক্ষমতা। এই কতগুলো ধর্ম
এই কতগুলো ধর্ম, পদার্থের কঠিন অবস্থার এই কতগুলো ধর্ম, এগুলো নির্ভর করে এই ধর্মগুলো কোন দিক দিয়ে পরিমাপ করছি। মানে একটা কঠিন পদার্থের কোন দিক দিয়ে, আমি এদিক দিয়ে পরিমাপ করছি না এদিক দিয়ে পরিমাপ করছি, তার উপর নির্ভর করে। একটু গোলমাল লাগছে শুনতে। ধরে যাক প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক মানে কি, দেখো ধরো একটা এই কেলাসটা যেটা আমরা এঁকেছি উদাহরণ হিসেবে, এটার ক্ষেত্রে দেখো যদি আমি উপর থেকে নিচ দিকে কল্পনা করি সরাসরি, তখন মানে এই দিক বরাবর আলোর গতিবেগ, এই কেলাসটার মধ্য দিয়ে এই দিক বরাবর আলোর গতিবেগ যা হবে, এই দিক বরাবর আলোর গতিবেগ কিন্তু তা হবে না, অন্য কিছু হবে। তার কারণটা তুমি দেখো সহজেই অনুমান করতে পারবে। ধরা যাক এটা হচ্ছে এ বি ডিরেকশন, এটা সি ডি ডিরেকশন। এ বি ডিরেকশনে যখন আলো যাচ্ছে তখন তার দুদিকে কি কি ধরনের কণা আছে, একদিকে বড় একদিকে ছোট, একদিকে বড় একদিকে ছোট, সব সময় একই রকম এনভায়রনমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে, একই পরিবেশ পাচ্ছে। অন্যদিকে সিডি ডিরেকশনে তুমি দেখো একবার দুটো বড় কণা পাচ্ছে, একবার দুটো ছোট কণা পাচ্ছে, আবার দুটো বড় কণা পাচ্ছে, ছোট কণা এরকম করে হচ্ছে। ঠিক আছে? তো তার মানে কি দুদিক দিয়ে কিন্তু আলোর গতিবেগ আলাদা হবে, ফলে এদিক দিয়ে প্রতিসরাঙ্ক মাপলে যা হবে, এদিক দিয়ে প্রতিসরাঙ্ক মাপলে তার থেকে অন্য কিছু হবে। ঘাত সহ্য করার ক্ষমতা এদিক দিয়ে যা হবে, অন্যদিকে তা হবে না, অন্যরকম কিছু হবে। ঠিক আছে? তো বৈদ্যুতিক রোধ সেটাও তাই, তাপ পরিবাহিতা সেটাও তাই। ঠিক আছে? তো তাহলে যে সমস্ত কঠিন পদার্থের ক্ষেত্রে কতগুলো ভৌত ধর্মের মান, ভৌত ধর্মগুলো কোন দিক দিয়ে পরিমাপ করা হয়েছে তার উপর নির্ভর করে, সেই সমস্ত কঠিন পদার্থকে আমরা বলবো অসমসারক বা অ্যানাইসোট্রপিক। অ্যানাইসোট্রপিক বা অসমসারক। আর যে সমস্ত কঠিন পদার্থের ক্ষেত্রে ওই বিশেষ কতগুলো ভৌত ধর্মের মান, সেগুলো কোন দিক দিয়ে ভৌত ধর্মটা পরিমাপ করা হচ্ছে তার উপর নির্ভর করে না, তাদেরকে আমরা বলবো আইসোট্রপিক বা সমসারক। আর এটা হচ্ছে অসমসারক বা অ্যানাইসোট্রপিক। তাহলে কেলাসাকার কঠিন পদার্থ হবে অসমসারক প্রকৃতি, আর অনিয়তাকার কঠিন পদার্থ হবে সমসারক প্রকৃতি। ঠিক আছে? তো আমরা দেখলাম একটু আগে যে কেলাসাকার কঠিন পদার্থ আবার আমরা দেখলাম কঠিন পদার্থ আবার দুরকম। কি কি? কেলাসাকার কঠিন পদার্থ এবং অনিয়তাকার কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থ দুরকম, এক হচ্ছে অনিয়তাকার, আরেকটা হচ্ছে কেলাসাকার। এবার কেলাসাকার কঠিন পদার্থের আবার কিছু কিছু শ্রেণী বিভাগ আমরা পড়বো। কেলাসাকার কঠিন পদার্থের আমরা সংক্ষেপে একটু বলে দেবো। আণবিক কেলাস, মানে আণবিক কেলাসাকার কঠিন, আণবিক কেলাসাকার কঠিন, পারমাণবিক কেলাস, আয়নীয় কেলাস, সমযোজী বন্ধনযুক্ত কেলাস বা নেটওয়ার্ক কেলাস এটাকে বলে, আর এটা হচ্ছে ধাতব কেলাস। ঠিক আছে? তো আণবিক কেলাসাকার কঠিন পদার্থ মানে কি? যখন কেলাসাকার কঠিন পদার্থ গঠনকারী উপাদানটা হবে অণু, ব্যাস, সিম্পল। আণবিক কেলাসাকার কঠিন পদার্থ মানে কি? যখন কেলাসাকার কঠিন পদার্থ গঠনকারী উপাদান কণাটা হবে অণু, তখন হচ্ছে আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। যখন গঠনকারী কণাটা হবে পরমাণু, তখন পারমাণবিক কেলাস। আবার যখন তাহলে কি কি হলো? অণু হলো, পরমাণু হলো, আয়ন হলো, আর তারপরটা হচ্ছে সমযোজী বন্ধন আমি লিখে ফেলেছি, সরি। তাহলে এটা হচ্ছে সমযোজী কেলাস, সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ। সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ মানে কি? যখন কেলাস গঠনকারী উপাদানের মধ্যে কোনো না কোনো সমযোজী বন্ধন থাকবে, তখন সমযোজী কেলাসাকার কঠিন হবে। তারপর ধাতব কেলাস, মানে যখন ধাতু গঠিত হবে। ধাতুগুলোর ক্ষেত্রে ইলেকট্রন সি মডেল বা ইলেকট্রন সমুদ্র মডেল আমরা পরে হতে সেটা আলোচনা করবো। তাহলে যতগুলো ধাতু আছে সবগুলো হচ্ছে ধাতব কেলাসের উদাহরণ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ক্লাস 12 এর পরীক্ষায় কয়েকবার এখান থেকে প্রশ্ন দিয়েছে, উদাহরণ থেকে প্রশ্ন দিয়েছে। তো আমরা পরপর দেখবো। আণবিক কেলাসাকার কঠিন পদার্থ, তার আবার কিছু ভাগ আছে। যেমন আণবিক কেলাসাকার কঠিন পদার্থ হচ্ছে অধ্রুবীয় আণবিক কেলাস, ধ্রুবীয় আণবিক কেলাস, হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাস।
আণবিক কেলাসাকার কঠিন পদার্থ মানে কোন একটা অণু কেলাস গঠনকারী উপাদান হিসেবে কাজ করছে। অণু একটা কেলাস গঠনকারী উপাদান হিসেবে কাজ করছে। অধ্রুবীয় অণু কোনটা? হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু, নাইট্রোজেন অণু। যদি কঠিন অবস্থায় হাইড্রোজেন অণু থাকে, তাহলে হাইড্রোজেন তো গ্যাস সাধারণত, তাকে তরলে পরিণত করা যায়, তাকে আবার কঠিনে পরিণত করা যায়। তাহলে কঠিন হাইড্রোজেন, কঠিন অক্সিজেন, এগুলো হচ্ছে কি অধ্রুবীয় আণবিক কেলাসের গঠন। অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিনের উদাহরণ হচ্ছে কঠিন হাইড্রোজেন। পারমাণবিক কেলাসের তাহলে আণবিক কেলাসের আরেকটা পরের ধাপটা হচ্ছে কি ধ্রুবীয় আণবিক কেলাস। ধ্রুবীয় কোনো একটা অণু নিয়ে নাও, ধ্রুবীয় অণু হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া যখন কঠিন অবস্থায় থাকবে তখন সেটা হচ্ছে কিসের উদাহরণ হলো? ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাস তোমরা সবাই জানো, খুব সহজ উদাহরণ বরফ। বরফের মধ্যে জলের অণুগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে থাকে। পারমাণবিক কেলাস মানে যেখানে পরমাণু অবস্থায় আছে অথচ ধাতু নয়। পরমাণু অবস্থায় আছে, ধাতু তো তাহলে পরমাণু অবস্থায় থাকে, যেমন লোহা, তামা ইত্যাদি ইত্যাদি। কিন্তু পারমাণবিক কেলাসাকার কঠিন পদার্থ কোনটা? না ধাতু, একটা মৌল পরমাণু অবস্থায় আছে অথচ ধাতু নয়। যেমন কঠিন হিলিয়াম, হিলিয়াম তো He2 থাকে না, তাই না? কঠিন নিয়ন ইত্যাদি ইত্যাদি। কঠিন হিলিয়াম, কঠিন নিয়ন, এগুলো হচ্ছে পারমাণবিক কেলাসাকার কঠিন পদার্থের উদাহরণ। আয়নীয় কোনটা? আমি আগে আলোচনা করেছি, NaCl, KCl ইত্যাদি ইত্যাদি। সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ কোনটা? এখানে কতগুলো উদাহরণ মনে রাখতে হবে। হীরক অবশ্যই একটা সমযোজী কেলাসাকার কঠিন। গ্রাফাইট, কোয়ার্জ, কোয়ার্জকে আমি বলছি। হীরক, গ্রাফাইট, কোয়ার্জ, এগুলো হচ্ছে সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ। ধাতব কেলাস যে কোনো ধাতু, লোহা, তামা ইত্যাদি ইত্যাদি সবগুলো হচ্ছে ধাতব কেলাসাকার কঠিন পদার্থের উদাহরণ। এখানকার কঠিন পদার্থের উদাহরণ মানে কেলাসাকার কঠিন পদার্থের যত রকম শ্রেণী বিভাগ আছে প্রত্যেকটা বিভাগের তোমাকে উদাহরণ জানতে হবে, এবং প্রতি ক্ষেত্রে কি ধরনের বল কাজ করে সেই বলগুলো তোমাকে জানতে হবে। আণবিক কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে কি ধরনের বল কাজ করে? দুর্বল লন্ডন ফোর্স কাজ করে, লন্ডন বল কাজ করে, ঠিক আছে তো। পারমাণবিক কেলাসের ক্ষেত্রে কি ধরনের বল কাজ করে? দুর্বল, সেক্ষেত্রে দুর্বল ভ্যান্ডারওয়ালস বল কাজ করে। আয়নীয় কেলাসের ক্ষেত্রে কি? না স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে। সমযোজীর ক্ষেত্রে কি? সমযোজী বন্ধনটাই হচ্ছে আকর্ষণ বলের ক্ষেত্রে, আকর্ষণ বলের সোর্স হচ্ছে সমযোজী বন্ধন। ধাতব কেলাসের ক্ষেত্রে ধাতব বন্ধন তৈরি হয়, ঠিক আছে তো। ধাতব কেলাসের ক্ষেত্রে ধাতব বন্ধন। তাহলে প্রত্যেকটা টাইপের কেলাসাকার কঠিন পদার্থ গঠনের জন্য দায়ী যে বলটা, কোন ধরনের বল রেসপন্সিবল, সেটা একটু জানতে হবে। এবার আমরা একটা বিশেষ উদাহরণের কথায় একটু গুরুত্ব দেব। যেমন আমি কোয়ার্জের কথা বললাম না, কোয়ার্জ থেকে এর আগে উচ্চ মাধ্যমিকে প্রশ্ন এসেছে যে কোয়ার্জটা কি, মানে কোয়ার্জটা কি জাতীয় কেলাস, এটা এসেছিল অ্যাকচুয়ালি। মানে এটা তো তুমি দেখতেই পেয়ে গেলে, এটা হচ্ছে সমযোজী আণবিক কেলাস। সমযোজী আণবিক কেলাস, সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ, আণবিক নয়, সমযোজী তো সমযোজী, ঠিক আছে তো। এবার কোয়ার্জ কি করে তৈরি হয়? কোয়ার্জ হচ্ছে আসলে সিলিকা। সিলিকা হচ্ছে SiO2। সিলিকা এর কেলাসাকার, কেলাসাকার রূপ, সিলিকার কেলাসাকার রূপ হচ্ছে চতুস্তলকীয় SiO4। সিলিকা কেলাসাকার রূপে চতুস্তলকীয় SiO4 হিসেবে থাকে। এটাই হচ্ছে কোয়ার্জ। কোয়ার্জ হচ্ছে খুব শক্ত কাঁচের মতো দেখতে একটা পদার্থ। এটা বিভিন্ন গবেষণায় কাজে লাগে, অপটিক্স, আলোক বিজ্ঞান সংক্রান্ত গবেষণায় কাজে লাগে, ঘড়িতে থাকে অনেক সময়, আর ইলেকট্রনিক্সের গবেষণায় ইলেকট্রনিক্সের কিছু পার্টস হিসেবে কোয়ার্জ কাজে লাগে, ঠিক আছে তো। তাহলে চতুস্তলকীয় SiO4 এককগুলো, এগুলো চতুস্তলকীয় SiO4 থাকে কোথায়? কোয়ার্জের মধ্যে। এবার এই যে কোয়ার্জকে যদি গলিয়ে ফেলা হয়, কোয়ার্জকে যদি গলানো হলো, গলিয়ে দুটো রাস্তায় যেতে পারি। যদি আমি দ্রুত ঠান্ডা করি, দ্রুত যদি শীতল করি, দ্রুত শীতল করলে সিলিকা গ্লাস উৎপন্ন হবে।
সিলিকা গ্লাস মানে কাঁচ উৎপন্ন হয়। এটা হচ্ছে অনিয়তাকার কঠিন পদার্থ। তাহলে কোয়ার্চকে গলিয়ে দ্রুত শীতল করলে, তখন যদি দ্রুত শীতল করি তখন সে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় যাওয়ার সময় সে তার কেলাসাকার রূপের যে সুশৃঙ্খল বিন্যাস, সেই বিন্যাসটা প্রাপ্ত হতে সুযোগ পাবে না। ফলে কি হয়ে যাবে, অনিয়তাকার কঠিন পদার্থ কাঁচ তৈরি করবে। আবার যদি ধীরে ধীরে শীতল করা হয়, ধীরে ধীরে যদি শীতল করি তাহলে কি হবে, ধীরে ধীরে শীতল করলে কোয়ার্চটা আবার পুনরায় কোয়ার্জি তৈরি করবে। বুঝতে পারলে? সেটা কেমন, কেলাসাকার। কোয়ার্চ সংক্রান্ত যা যা কিছু বলার আমি বলে দিলাম, ঠিক আছে। কোয়ার্চ হচ্ছে একটা কোয়ার্চ হচ্ছে মানে সিলিকা, SiO2 যেটা বলি, বালিতে যা থাকে, সিলিকার কেলাসাকার রূপ হচ্ছে SiO4, চতুস্তলকীয় গঠন তার, ঠিক আছে তো, চতুস্তলকীয় টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এটা হচ্ছে কোয়ার্চের মধ্যে আছে। কোয়ার্চকে যদি আমি গলিয়ে দিই তাহলে কি কি ঘটনা ঘটতে পারে আমরা আলোচনা করব, ঠিক আছে। এবার আমরা আসবো কেলাস বলতে কি বোঝে। এটা আমরা জানি, নিচু ক্লাসেই জানি অলরেডি। কেলাস মানে কি, নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সীমাবদ্ধ কেলাস বা ক্রিস্টাল। নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট, নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থ, যার প্রতিটি অংশে কেলাস গঠনকারী উপাদান কণাগুলোর গঠন কি থাকে, মানে কেলাস গঠনকারী উপাদান কণাগুলোর সুষম এবং পর্যায়ক্রমিক বিন্যাস বর্তমান থাকে। কি কি বললাম, কথাটা কি কি না, কেলাস হচ্ছে কি একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট, জ্যামিতিক আকার নির্দিষ্ট নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সীমাবদ্ধ, সমসত্ব কঠিন। সমসত্ব কঠিন মানে যে কঠিনের সব দিকটা সমান। তাতে ওই যে কেলাস গঠনকারী উপাদান কণা মানে সেই আবার একই রকম কঠিন, মানে ওটা হতে পারে কি, অণু হতে পারে, পরমাণু হতে পারে বা আয়ন হতে পারে। কেলাস গঠনকারী উপাদান কণা কি থাকে না, পর্যায়ক্রমিক এবং সুষম বিন্যাস থাকে সব অংশে। কেলাসের সব অংশে গঠনকারী কণা পর্যায়ক্রমিক এবং সুষম বিন্যাস থাকে, সেটাকে আমরা বলবো কেলাস। কেলাসাকার কঠিন পদার্থ কোনটা, ওই যে আমরা যতগুলো আলোচনা করলাম সব হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ, ঠিক আছে তো। এবার কোন একটা কেলাসে কেলাস জালক মানে, ঠিক আছে, কোন একটা কেলাস একটা ত্রিমাত্রিক কেলাস আছে। কেলাস গঠনকারী কণাগুলোকে যদি আমি বিন্দু হিসেবে কল্পনা করে সমগ্র কেলাসটার গঠনটা আঁকি, সমগ্র কেলাসটাকে ভেবে নিই, তখন সেই কেলাসটা কেমন হবে। দেখো, এই চ্যাপ্টারে আমাদের বারবার ঘনকাকার কেলাস আঁকতে হবে। কেমন ছোটবেলায় আঁকতাম সেরকম আরেকবার মনে করে নিই। একটা বর্গাকার ছবি এঁকেছি, তার পেছনে আরেকটা বর্গাকার আঁকবো, চেষ্টা করবো একই রকম যাতে হয় বর্গাকার, পেছনে আরেকটা বর্গাকার এবার জুড়ে দেবো। ছোটবেলায় আমরা এরকম খেলতাম, ঠিক আছে। চলো, তো বলছে যে কোন একটা কেলাস গঠনকারী উপাদান কণাগুলোকে বিন্দু হিসেবে ধরে, এগুলোকে আমি একটা করে বিন্দু ভাবছি। এই যে আমি একটু আগে আলু দিয়ে তৈরি একটা মডেল দেখিয়েছিলাম, বিন্দু দিয়ে ভাবলে তাহলে কি হবে দেখো,
এটা হচ্ছে একটা ক্রিস্টাল ল্যাটিস বা কেলাস জালক। কেলাস জালক, এই কেলাস জালকে আমরা কি করেছি, কেলাস গঠনকারী উপাদান কণাগুলোকে একটা করে বিন্দু হিসেবে ভেবেছি। ঠিক আছে, কেলাস জালক কি বুঝতে পেরে গেছি। কেলাস জালকের কনসেপ্টটা হচ্ছে কি, কেলাস জালক বলতে সেটাকে বোঝায় যখন কেলাস গঠনকারী কণাগুলোকে আমরা বিন্দু হিসেবে ভেবে নিই। মানে হয়তো কেলাসে অ্যাকচুয়ালি এই দুটো বিন্দু হয়তো পরস্পর জুড়ে আছে, মানে এই দুটো উপাদান কণা হয়তো পরস্পরকে জুড়ে আছে, কিন্তু আমরা কেলাস জালক যখন অ্যাজিউম করব, কল্পনা করব, তখন আমরা ভেবে নেব যে কেলাস গঠনকারী কণাগুলো এক একটা বিন্দু আকারে আছে। ঠিক আছে, তো সেরকম করে আমাদের একটা এই যে কেলাস জালক, এই যে কেলাস জালকটা আমি যেটা দেখাচ্ছি তারই একটা অংশ, একটা পার্টকে যদি বের করে নিই তাহলে এইটা এরকম একটা হচ্ছে। এটা কেলাস জালকের একদম সবচেয়ে ছোট প্যাটার্ন, সবচেয়ে ছোট বিন্যাস। মানে এইটাকে বারবার বারবার রিপিট করলে পুরো কেলাস জালকটা গঠিত হবে। এইটাকে বলা হবে ওই কেলাস জালকের একক কোষ বা ইউনিট সেল। তাহলে কেলাস জালক কি বুঝলাম, কেলাস জালক কি বুঝলাম, যে কোনো একটা কেলাসকে যখন আমরা রিপ্রেজেন্ট করব, উপস্থাপন করব, তখন যদি আমি কেলাস গঠনকারী উপাদানগুলোকে আমি একটা বিন্দু করে ভাবি, তাহলে পুরো কেলাস জালকটা, যেটা পুরো যে কেলাসটা তৈরি হবে সেটাকে কেলাস জালক বলবো। এবার কেলাস জালকের মধ্যে যে সবচেয়ে ছোট প্যাটার্নটা, সবচেয়ে ছোট যে বিন্যাসটা, যে মৌলিক বিন্যাসটাকে বারবার 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 আমি যদি রিপিট করি, সবচেয়ে ছোট যে প্যাটার্নকে বারবার রিপিট করলে পুরো কেলাস জালকটা গঠিত হয়ে যাবে, সবচেয়ে ছোট সেই অংশটাকে বলা হবে ওই কেলাসের একক কোষ বা ইউনিট সেল। বুঝতে পেরেছি? এবার একক কোষ জানলাম, একক কোষের সংজ্ঞা পড়তে হবে আমাদের। একক কোষ খুব গুরুত্বপূর্ণ। একক কোষ মানে কি, সবচেয়ে ছোট যে বিন্যাসটাকে রিপিট করলে, বারবার বারবার রিপিট করলে পুরো কেলাস জালক তৈরি হবে, সেইটা হচ্ছে একক কোষ। কেলাস জানলাম, কেলাস জালক বলতে কি বুঝে জানলাম, একক কোষ জানলাম। আচ্ছা, একক কোষ সম্পর্কে আরেকটু কথা। ধরা যাক একটা দ্বিমাত্রিক কেলাস আছে। দ্বিমাত্রিক কেলাসের ক্ষেত্রে একক কোষ আমি ঠিক করব কি করে? দ্বিমাত্রিক কেলাসের ক্ষেত্রে সে একই রকম, আমরা ত্রিমাত্রিকের ক্ষেত্রে যেরকম বললাম, দ্বিমাত্রিক কেলাসের ক্ষেত্রে সে একই রকম। ধরা যাক এটা একটা দ্বিমাত্রিক কেলাস আছে। পুরো কেলাসটাকে দেখতে কেমন, একটা স্কোয়ারের মতো না, বর্গাকার না, এদিক দিয়ে চারটা, এদিক দিয়ে চারটা কোণা আছে। পুরো কেলাসটা হচ্ছে একটা বর্গাকার কেলাস। এবার একক কোষ কোনটা প্রশ্ন হতে পারে যে, আচ্ছা এটা কি একটা একক কোষ? এটা কি একটা একক কোষ? প্রশ্ন হতে পারে, আচ্ছা এটা কি একটা একক কোষ? বি, এটা কি একটা একক কোষ? প্রশ্ন হতে পারে, আচ্ছা এটা কি একটা একক কোষ? সি, কোনটা একক কোষ? দেখো, এটা তো বর্গাকার হচ্ছে না, তো বর্গাকার হচ্ছে না, ফলে কে বারবার রিপিট করলে পুরো কেলাসটা বর্গাকার কেলাস তৈরি হওয়া সম্ভব নয়, ফলে একক কোষ নয়। ঠিক আছে, বি একটা বর্গাকার অংশ, বিটাকে বারবার বারবার রিপিট করলে পুরো কেলাসটা তৈরি হতে পারে, বর্গাকার একটা কেলাস তৈরি হতে পারে। তবে সি, দেখো সিও একটা বর্গাকার অংশ, সি কেও রিপিট করলে বর্গাকার কেলাস তৈরি হবে। বি এবং সি এর মধ্যে সি হচ্ছে ছোট। আমরা একটু আগে আলোচনা করেছি একক কোষ হতে গেলে কি হতে হবে, সবচেয়ে ছোট একটা মৌলিক প্যাটার্ন হতে হবে। ঠিক আছে, সবচেয়ে ছোট মৌলিক প্যাটার্ন যেটা, সেইটা মানে যেটা রিপিট করলে পুরো কেলাসটা গঠিত হবে এবং যেটা সবচেয়ে ছোট। তাহলে এই দুটো শর্ত লাগিয়ে দিলে সিটা হতে হবে আমাদের একক কোষ। বুঝতে পারলাম? ঠিক আছে, এবার একক কোষ সংক্রান্ত কতগুলো টার্ম আমরা শিখবো, কতগুলো পদ শিখবো, যেগুলো আমাদের পরের দিকে বারবার বারবার যে কথাগুলো আলোচনা হবে সেইগুলো। যেমন ধরো একটা আমি ঘনকাকার একক কোষ আঁকছি, যে মডেলটা আমার কাছে আছে সেইটা ঘনকাকার একটা একক কোষ আঁকছি। এটা ঠিক ঘনক হলো না, এটাকে ঘনক ভেবে না, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এর সবগুলো সমান ভেবে না, সরি এটা ঘনকাকার হয়নি। এবার এই ঘনকাকার একক কোষের কতগুলো আমরা টার্ম শিখব। একটা হচ্ছে ফেস বা পৃষ্ঠতল,
পৃষ্ঠতল বা ফেস সেটা মানে কি? মানে দেখো কোন একটা কেলাসকে আমরা জেনেছি, কেলাস মানে কি নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে? তো এইটা যতগুলো সমতল আছে এখানে সেগুলো প্রত্যেকটা হচ্ছে এই কেলাসের ফেস বা পৃষ্ঠতল, ঠিক আছে? ফেস বা পৃষ্ঠতল মানে কি? কোন কেলাসের পৃষ্ঠদেশে কি থাকে? কতগুলি সমতল দ্বারা গঠিত। কোন একটা কেলাসের পৃষ্ঠদেশ যতগুলো সমতল দ্বারা গঠিত সেই সবগুলো সমতল হচ্ছে ওই কেলাসের ফেস বা পৃষ্ঠতল। তেমনি দেখো আমাদের একটা ঘনকাকার কেলাসের ক্ষেত্রে পৃষ্ঠতল কি হচ্ছে? কটা পৃষ্ঠতল হয় বাবু ঘনকাকার কেলাসের ক্ষেত্রে? পৃষ্ঠতল হবে উপরে একটা তল, কল্পনা করতে হবে, এখানে অ্যাজিউম করতে হবে, এখানে একটা তল, এখানে একটা তল, দুটো সামনে পেছনে চারটে, বাম দিক ডান দিক ছটা, ঠিক আছে? তো তাহলে একটা ঘনকাকার কেলাসের পৃষ্ঠতল কটা আছে আমরা বুঝতে পারলাম, ছটা। এবার হচ্ছে এজ বা প্রান্ত রেখা, প্রান্ত রেখা বা অন্য কোনো বাংলা টার্ম ইউজ করতে পারে। এজ, এজ মানে কি? কোন একটা কেলাসের দুটো পৃষ্ঠতল যে রেখা বরাবর পরস্পর মিলিত হয়েছে, সেই দুটো পৃষ্ঠতল যে রেখা বরাবর মিলিত হয়েছে, ধরা যাক এই একটা পৃষ্ঠতল, এটা একটা পৃষ্ঠতল, এই রেখায় মিলিত হয়েছে, তাহলে এটা হচ্ছে প্রান্ত রেখা বা এজ, ঠিক আছে? এটা হচ্ছে প্রান্ত রেখা বা এজ, ঠিক আছে? তাহলে একটা ঘনকাকার কেলাসের ঘনকাকার একক কোষে, একটা কেলাসের ঘনকাকার একক কোষে প্রান্ত রেখা কটা থাকবে? এইটা বানাতে আমার যটা কাঠি লেগেছে ততটাই হচ্ছে প্রান্ত রেখা, ঠিক নয় কি? তাহলে এটা একটা প্রান্ত রেখা, এটা একটা প্রান্ত রেখা, এটা একটা, উপরে চারটা, উপরে একটা বর্গাকার বলে উপরে চারটা, নিচে চারটা, আটটা, আর খুঁটি দাঁড়িয়ে আছে কটা? খুঁটি দাঁড়িয়ে আছে চারটা, কটা হয়ে গেল? 4 4 8 4 12টা হচ্ছে প্রান্ত রেখা। কি কি জানলাম আমরা? ফেস বা পৃষ্ঠতল মানে কি এটা বুঝতে হবে ভালো করে, প্রান্ত রেখা বা এজ মানে কি সেটা বুঝলাম, বা এটাকে বলে ধার বা কিনারাও বলে, ঠিক আছে? এরপরে হচ্ছে যে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল বা আন্তঃপৃষ্ঠ কোণ। আন্তঃপৃষ্ঠ কোণ মানে কি? দেখো আন্তঃপৃষ্ঠ কোণ মানে দুটো পৃষ্ঠতল, ধরো এইটা, এই ফেসটা, এই সামনের ফেসটা আর উপরের ফেসটা, দুটো ফেস পরস্পর তো ছেদ করেছে এই রেখা বরাবর, এদের মধ্যে যে কোণ সেটাকে আন্তঃপৃষ্ঠ কোণ বলে। ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, আন্তঃপৃষ্ঠ কোণ, এই নিচের তল, এই উপরের তল, এরা পরস্পর মিলিত হয়েছে এই রেখা বরাবর, এদের মধ্যে যে কোণ তাকে বলে আন্তঃপৃষ্ঠ কোণ বা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। এবার তাহলে এটা কি বললাম? আন্তঃপৃষ্ঠ কোণ, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, ঠিক আছে? এবার আন্তঃপৃষ্ঠ কোণ এক্ষেত্রে কত হচ্ছে? এক্ষেত্রে আন্তঃপৃষ্ঠ কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। এক্ষেত্রে আন্তঃপৃষ্ঠ কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি। সবসময় কি 90 ডিগ্রি হবে? সবসময় 90 ডিগ্রি নাও হতে পারে, ঠিক আছে? এখানে আমাদের কথা আসছে ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস। কেলাস অক্ষ বা ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস। কেলাস অক্ষ, কেলাস অক্ষ মানে কি? খুব সহজ। দেখো কেলাসের মধ্যে কেলাস গঠনকারী কোন একটি উপাদান কণাকে মূল বিন্দু ভেবে সেখান থেকে তিনটে অক্ষ কল্পনা করা হয়। আমরা জানি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই তিনটে অক্ষ পরস্পরের সঙ্গে সমকোণে থাকতে পারে, নাও থাকতে পারে, কেলাসের ক্ষেত্রে অ্যাটলিস্ট। তাহলে কেলাসের ক্ষেত্রে কেলাস গঠনকারী কোন একটি উপাদানকে মূল বিন্দু ভেবে ওই উপাদান থেকে তিনটে অক্ষ কল্পনা করা হয়। এই তিনটে অক্ষ পরস্পরের সঙ্গে সমকোণে থাকতে পারে, আবার নাও থাকতে পারে, ঠিক আছে? তো এই তিনটে অক্ষকে আমরা কিরকম দেখাবো? ধরা যাক এইটা ওয়াই অক্ষ ভাববো আমরা এখন থেকে, সব সময় কোনটা আমরা এই দিকটা যেটা ভাবি সেটাকে একটা নির্দিষ্ট ছকে হাঁটবো আমরা। এই দিকটাকে ওয়াই ভাববো সব সময়,
উপর দিকটাকে সবসময় জেড ভাববো, জেড। আর যেটা এদিকে বেরিয়ে আছে, এইদিকে উঠে আছে, এইদিকে উঠে আছে, আমি তো আঁকতে পারছি না, আমাকে এইদিকে আঁকতে হবে। এটাকে আমি এক্স অক্ষ ভাবছি, ঠিক আছে। এবার ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল কোনগুলো? ওয়াই অক্ষ আর জেড অক্ষের মধ্যে, সব সময় এটা মনে রেখে দিবে। ওয়াই অক্ষ আর জেড অক্ষের মধ্যে মানে আমরা যাকে নরমালি প্রথম পাদে যেটা ভাবি, প্রথম পাদ যেটা, সেই ক্ষেত্রে কোনটা হচ্ছে আলফা। মনে থেকে গেল আলফা কোণ মানে কি? ওয়াই অক্ষ জেড অক্ষের মধ্যে কোণ। তারপরে যে পাদটা এখানে দেখো, এটা তো পাদের ব্যাপার না, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, এটা তো সেইটা ব্যাপার না। এটা তিনটে অক্ষ পরস্পরের সঙ্গে সমকোণে আছে। তাহলে কটা কোণ তৈরি হয়েছে? আলফা কোণ একটা, বিটা কোণ একটা, আর একটা গামা কোণ তৈরি হয়েছে, ঠিক আছে। তো সবসময় আমরা আলফা বলতে ওই কোণটাকেই বুঝবো যেটা ওয়াই অক্ষ, মানে কোন একটা উপাদানকে মূল বিন্দু ধরে সেখান থেকে ওয়াই অক্ষ এবং জেড অক্ষ কল্পনা করলে তাদের মধ্যবর্তী কোণকে আলফা বলবো, বিটা বলবো, গামা বলবো, ঠিক আছে। এবার কেলাসের কোনো একটা পৃষ্ঠতল সবসময় কোনো না কোনো অক্ষকে ছেদ করবে, বা কখনো কখনো সেই অক্ষের সঙ্গে সমান্তরালও হয়ে যেতে পারে। সমান্তরাল হলে তখন ভাবতে হবে সেটা এই অক্ষকে অসীম দূরবর্তী কোনো বিন্দুতে গিয়ে ছেদ করেছে। তো সেটা একটা আলাদা ব্যাপার, সেটার কথা ছেড়ে দিলাম। সবসময় জানবো যে আমার কোনো একটা পৃষ্ঠতল সবসময় কোনো একটা অক্ষকে ছেদ করবে, যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, মূল বিন্দু থেকে সেই বিন্দু পর্যন্ত দূরত্ব যেটা, সেটাকে বলা হবে ইন্টারসেপ্ট বা অন্তঃখণ্ড, ওই অক্ষ বরাবর। বি বিন্দু, সি বিন্দু, তাহলে ও বিন্দু যদি এটা হয়, ও এ, ও বি, ও সি হচ্ছে ইন্টারসেপ্ট বা অন্তঃখণ্ড। ইন্টারসেপ্ট বা অন্তঃখণ্ড মানে কি না, আমি তো ধরা যাক এইটা আমার একটা কেলাস আছে, এই কেলাসের আমি এই বিন্দুটাকে ভাবছি কি, এই বিন্দুটাকে, এই ভেতরের দিকে এই বিন্দুটাকে, এই কোণে আমি যেটা ধরে রয়েছি, এই বিন্দুটাকে ভাবছি মূল বিন্দু। এই বিন্দু বরাবর আমি তিনটা অক্ষ কল্পনা করেছি। তাহলে বলতো এটা কি অক্ষ? ওয়াই অক্ষ। আমি যেরকম ভাবতে বলছিলাম, এটা ওয়াই অক্ষ। এটা কি অক্ষ? জেড অক্ষ। আর এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে। তো এবার দেখো এই তলটা এক্স অক্ষকে এই বিন্দু ছেদ করেছে না? এই যে সামনের তলটা, এটা তো এক্স অক্ষ, এক্স অক্ষকে এই বিন্দু ছেদ করেছে। তাহলে এখান থেকে এত অবধি যে দূরত্ব, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ইন্টারসেপ্ট বা অন্তঃখণ্ড, ঠিক আছে। একইভাবে ইন্টারসেপ্ট বা অন্তঃখণ্ড কোথায় থাকতে পারে? ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর, ঠিক আছে। এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। এখানে আমাদের যেটা বেশি শেখার জিনিস সেটা হচ্ছে আলফা, বিটা, গামা অ্যাঙ্গেল গুলো কোনগুলোকে আমরা বলে থাকি, ঠিক আছে। এবার আমি যেটা মডেলে বলছিলাম সেটাকে আমরা ছবিতে আনবো। সিম্পল কি হবে দেখো, এই ভেতরে কোণের দিকে, তাহলে এটা আঁকার জন্য আমি বলছি আর একবার মনে করিয়ে দিই, সামনে একটা স্কোয়ার আঁকবো, পেছনে একটা স্কোয়ার আঁকবো, দিয়ে কাজটা করবো। দিলে আমাদের ওই এটা দেখতে সুবিধা হবে। এইটা হচ্ছে আমার মূল বিন্দু, ঠিক আছে, মূল বিন্দু। এবার এখান থেকে এই অক্ষরটা, এটাকে আমরা সবসময় বলছি কি ভাবতে? ওয়াই ভাবতে। উপরের দিকে অক্ষরটাকে জেড ভাবতে, এদিকে অক্ষরটাকে এক্স ভাবতে, ঠিক আছে। আলফা কোণ কোনটা? আমি বলেছি প্রথম পাদের দিকে যে কোণটা সেটা আলফা কোণ, দ্বিতীয় পাদের দিকে যে কোণটা সেটা বিটা কোণ, তৃতীয় পাদের দিকে যে কোণটা সেটা হচ্ছে গামা কোণ। হয়েছে আলফা, বিটা, গামা, ঠিক আছে। এবার এক্স অক্ষ বরাবর যে ইন্টারসেপ্ট, এক্স অক্ষ বরাবর যে কিনারা, তার দৈর্ঘ্য, সেটাকে এ বলে ভাবা হয় সবসময়। মানে এটা মানে এ। আমি যদি একটা ঘনক ভাবছি তাহলে এ বি সি সমান, সবসময় কিন্তু ঘনক নাও হতে পারে, সবসময় ঘনক নাও হতে পারে। আমি আরেকটা মডেল বানিয়েছি, দেখো এটা আমি একটা ঘনক বানিয়েছি, এটা একটা একক কোষ হতে পারে, এটা একটা একক কোষ। আমি আর একটা মডেল বানিয়েছি, দেখো এটাও একটা একক কোষ হতে পারে, তবে এটা কিন্তু ঘনক নয়। আবার আমি আরেকটা এমন একটা মডেল বানাতে পারতাম যেখানে কোণগুলো 90 ডিগ্রি নয়, সেটাও বানাতে পারি, ঠিক আছে। তার মানে এতে অনেক ভ্যারাইটি থাকতে পারে, পরপর আসবো আমরা, ঠিক আছে। তাহলে একটা একক কোষ যদি ঘনক আকার হয় তাহলে তো কোনো কথাই নেই, সবগুলো বাহু সমান। কিন্তু এক্ষেত্রে দেখো সবগুলো বাহু সমান হচ্ছে না,
তাহলে অসমানও হতে পারে। তাহলে আমাদের জেনে রাখতে হবে কোন দিক বরাবর বাহুগুলোকে কি নাম বলে বলা হয়। ঠিক আছে, তো এক্স অক্ষ বরাবর যেটা কিনারা, সেই কিনারার দৈর্ঘ্যকে ভাবা হয় এ বলে। এক্স অক্ষ বরাবর কিনারার দৈর্ঘ্যকে এ বলে ভাবা হয়। ওয়াই অক্ষ বরাবর কিনারার দৈর্ঘ্য যেটা এটা অথবা এটা, এটাকে বি বলে ভাবা হয়। জেড অক্ষ বরাবর কিনারার দৈর্ঘ্যকে সি বলে ভাবা হয়। এক্স অক্ষ বরাবর কিনারার দৈর্ঘ্য এ, ওয়াই অক্ষ বরাবর কিনারার দৈর্ঘ্য বি, জেড অক্ষ বরাবর কিনারার দৈর্ঘ্য সি। ঠিক আছে, তাহলে একটা কেলাসের একক কোষের আবার বৈশিষ্ট্য সূচক কি কি জিনিস আসছে আমাদের, আলফা, বিটা, গামা, এ, বি, সি, এদের মান কেমন হবে তার ভিত্তিতে কেলাসটা কেমন সেটা নির্ধারিত হবে। ঠিক আছে, তো তবে যাই হোক না কেন, দেখা গেছে যত রকমের কেলাস পাওয়া যায়, 7 রকমের কেলাস পাওয়া যায়। এটা আমি তোমাকে বললাম। 7 রকমের কেলাসের মধ্যে তাদের যে বেসিক ভ্যারাইটি সেটা হচ্ছে কি, 7 রকমের কেলাস, 7 রকমের কেলাস কিসের ভিত্তিতে পাওয়া গেছে, এ, বি, সি এর দৈর্ঘ্য এবং আলফা, বিটা ও গামা কোণের মানের ভিত্তিতে পাওয়া গেছে। মানে আমাদের প্রকৃতিতে যে কেলাসগুলো পাওয়া যায় তাদের ক্ষেত্রে এ, বি, সি, আলফা, বিটা, গামার মান ভ্যারি করে করে কত রকম পাওয়া গেছে, 7 রকম কেলাস পাওয়া গেছে। এটা হচ্ছে একদম ক্লিয়ার কাট কনসেপ্ট। 7 রকম কেলাস কিসের ভিত্তিতে পেয়েছি, এ, বি, সি, আলফা, বিটা, গামার মানের ভিত্তিতে পেয়েছি। আর আমি এখন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি না, আমি যেটা বলতে চাইছি যে এই 7 রকমের কেলাসের আবার 4 রকম ভ্যারাইটি হতে পারে। কিরকম, ধরা যাক এই 7 রকমের মধ্যে একটা তো ঘনকাকার আছে, তুমি বুঝতেই পেরে গেছো, কারণ আমি ঘনকাকার নিয়ে বারবার বলছি। তাহলে এটা হচ্ছে একটা ঘনকাকার একক কোষ। দেখো আমি একটা ঘনকাকার একক কোষ আঁকছি। একটা ঘনকাকার একক কোষ আঁকছি। ঘনকাকার একক কোষ এই 7 রকমের মধ্যে একটা ভ্যারাইটি। এই ঘনকাকার একক কোষের আবার 4 রকম হতে পারে। অ্যাকচুয়ালি ঘনকাকারে 3 রকম হয়, কিন্তু মানে ম্যাক্সিমাম কোন একটা প্রকারের এখানে 7 রকমের কোন একটা টাইপের ম্যাক্সিমাম 4টে ভ্যারাইটি হতে পারে। সেই ভ্যারাইটি গুলো কি কি, তাহলে এটা একটা একক কোষ, এর ভ্যারাইটি কি কি হতে পারে, একটা হতে পারে সরল বা আদিম, সরল বা আদিম বা প্রিমিটিভ। ঠিক আছে, তো কিরকম, কিছুই না, যখন কেলাস গঠনকারী কণাগুলো শুধুমাত্র শীর্ষবিন্দুগুলোতে থাকবে। শীর্ষবিন্দু কোনগুলোকে বলে, শীর্ষবিন্দু মানে এই যেটাকে আমরা কেলাস জালক বললাম না, কেলাস জালকে কেলাস গঠনকারী উপাদান কণাগুলোকে বিন্দু হিসেবে ভাবতে বলেছি, সেইগুলো হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। সিম্পল, সেগুলো হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে যখন কেলাস গঠনকারী কণাগুলো শুধুমাত্র শীর্ষবিন্দুগুলোতে থাকে, তখন যে ধরনের কেলাস তৈরি হবে সেটা হচ্ছে সরল বা আদিম, এটা টাইপ। তারপরে হচ্ছে দেহকেন্দ্রিক বা বডি সেন্টার্ড। বডি সেন্টার্ড, বডি সেন্টার্ড কিরকম, বডি সেন্টার্ড কিরকম মানে কেলাস গঠনকারী কণাগুলো শীর্ষবিন্দুতে তো থাকবেই, তাছাড়া একটা অতিরিক্ত কেলাস গঠনকারী কণা ওই কেলাসের দেহকেন্দ্রে অবস্থান করবে। বডি সেন্ট্রিক বা দেহকেন্দ্রিক কিরকম, দেখো এটা ছিল সরল 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 ঘনকাকার একক কোষ। দেহকেন্দ্রিক হলে একটা এক্সট্রা কণা, কেলাস গঠনকারী কণা কোথায় থাকবে, বডি সেন্টারে, দেহের কেন্দ্রে, পুরো তার কেলাসের গঠনকারী কেন্দ্রে। এটা যে আমি সবসময় ঘনক নিয়ে বলছি, ঘনক নিয়ে না হতে পারে, এটা হতে পারে। এটা কি, এটা তোমরা পরে জানছো, আমি বলছি না এখন। তাহলে এর কেন্দ্রে, দেহ কেন্দ্রে থাকতে পারে। ঠিক আছে, দেহকেন্দ্রিক
ঘনকাকার একক কোষ। দেহকেন্দ্রিক হতে পারে। এরপরে কি হতে পারে, আমি ওই কথাটা খুব গুরুত্বপূর্ণ, ওটা মুছছি না আমি সেই জন্য। তো এরপরে 3 নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে, তাহলে বডি সেন্টার্ড, যদি ঘনকাকার হয় তখন তাকে বলা হয় বডি সেন্টার্ড কিউবিক, বিসিসি। ঠিক আছে তো, সেটা হচ্ছে প্রিমিটিভ বা সরল বা আদিম। আর একটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার্ড। যদি এটা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার হয় সেক্ষেত্রে বলা হয় ফেস সেন্টার্ড কিউবিক বা এফসিসি। যদি দেহকেন্দ্রিক ঘনকাকার হয়, আমি বললাম ঘনকাকার ছাড়া আরো 6 রকমের ভ্যারাইটি হতে পারে। তাহলে ঘনকাকার যদি হয় তখন তাকে বলা হবে বডি সেন্টার্ড কিউবিক বা বিসিসি। ঠিক আছে, চলো। পৃষ্ঠকেন্দ্রিক মানে কি, যখন কেলাস গঠনকারী কণাগুলো, আমি এখানে দেখাচ্ছি, যখন কেলাস গঠনকারী কণাগুলো শীর্ষবিন্দুগুলোতে থাকবে, তাছাড়া প্রতিটি পৃষ্ঠের, কটা পৃষ্ঠ আছে এক্ষেত্রে, পৃষ্ঠ 6টা, উপরে নিচে সামনে পেছনে ইত্যাদি ইত্যাদি 6টা পৃষ্ঠ আছে, প্রতিটি পৃষ্ঠের মাঝ বরাবর একটা করে থাকবে। মানে এখানে মাঝখানে ভেসে আছে, ভাবো এই সাইডে মাঝখানে ভেসে আছে, মানে ভেতরে ঢুকে নেই, এই মাঝখানে ভেসে আছে, ভাবো মাঝখানে ভেসে আছে, ভেতরে ঢুকে নেই। ঠিক আছে তো, প্রতিটি পৃষ্ঠের মাঝ বরাবর একটা থাকবে, তখন সেটাকে আমরা বলবো পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। আর একটা হচ্ছে প্রান্তকেন্দ্রিক বা এন্ড সেন্টার্ড, প্রান্তকেন্দ্রিক, প্রান্তকেন্দ্রিক বা এন্ড সেন্টার্ড। এন্ড সেন্টার কিরকম, যখন কেলাস গঠনকারী কণাগুলো শীর্ষবিন্দুগুলোতে তো থাকবে, এমনকি শীর্ষবিন্দুগুলোতে থাকবে, এমনকি কোথায় থাকবে না, উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠ, উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠে একটা করে থাকবে। ঠিক আছে তো, মানে উপরের প্রান্ত নিচের প্রান্ত, সেটাকে প্রান্তকেন্দ্রিক বা এন্ড সেন্টার্ড বলবো। ঠিক আছে, তাহলে আমরা কি কি জানলাম, মোটামুটি কেলাসাকার কঠিন পদার্থ অনিয়তাকার কঠিন পদার্থের তুলনা জানলাম, আমরা কেলাসাকার কঠিন পদার্থের আমরা শ্রেণী বিভাগ জানলাম, কেলাস সম্পর্কে জানলাম, কেলাস মানে কি, কেলাস জালক বলতে কি বোঝায়, যখন কণা হিসাবে একটা করে বিন্দু হিসাবে ভাবি, উপাদান কণাগুলোকে একটা করে বিন্দু হিসাবে ভাবি, তখন কেলাস জালক তৈরি হয়, সেটাকে প্রান্ত বিন্দুও বলে। তারপর আমরা কেলাসে ব্যবহৃত কতগুলো পদ আলোচনা করলাম, যেমন হচ্ছে পৃষ্ঠ, যেমন হচ্ছে গিয়ে ধার বা কিনারা বা প্রান্ত রেখা বা এজ, আবার যেমন আরেকটা আলোচনা করলাম আমরা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল বা আন্তঃপৃষ্ঠীয় কোণ, সেই কোণটার মান 90 ডিগ্রি হতে পারে আবার নাও হতে পারে, সেটা আলোচনা করলাম, আমরা মডেল দেখিয়ে আলোচনা করেছি। ঠিক আছে তো, আবার আমরা কি বললাম, এই যে ইন্টারসেপ্টের কনসেপ্ট থেকে আলফা বিটা গামা কোনগুলোকে বলে সেটা জানলাম। আবার এবিসি সেটার কনসেপ্ট কি, এবিসি সেটা জেনে নিলাম। সবসময় এক্স অক্ষ বরাবর যে কিনারা থাকে সেই কিনারার দৈর্ঘ্য এ হয়, ওয়াই অক্ষ বরাবর যে কিনারা থাকে সেটা বি হয়, জেড অক্ষ বরাবর যে কিনারা থাকে সেটা সি হয়। ঠিক আছে তো, আলফা বিটা গামা তো জানি, এবিসি এর দৈর্ঘ্য এবং আলফা বিটা গামার কোণের মানের ভিত্তিতে 7 রকমের কেলাসের ভ্যারাইটি পাওয়া যেতে পারে। আবার এই 7 রকমের কেলাস, প্রতিটা কেলাস আবার কি কি রকম হতে পারে, প্রতিটা কেলাস আবার সম্ভাবনা আছে, ম্যাক্সিমাম পসিবিলিটি হচ্ছে 4 রকমের হতে পারে, তবে সবগুলো 4 রকম ভ্যারাইটি প্রকৃতিতে পাওয়া যায় না, 4 রকম ভ্যারাইটি হতে পারে। সেই 4 রকম ভ্যারাইটি গুলো জেনে নিলাম, সরল মানে কি রকম হবে, দেহকেন্দ্রিক মানে কেমন হবে, পৃষ্ঠকেন্দ্রিক মানে কেমন হবে, প্রান্তকেন্দ্রিক মানে কেমন হবে। নেক্সট দিন আমরা যেদিন আলোচনা করব সেদিন আমরা এই 7 রকম কেলাসের ভ্যারাইটি কেমন কি হবে সেটা মনে রাখার খুব সুন্দর পদ্ধতি আমরা আলোচনা করব। ঠিক আছে তো, ততদিন তোমরা এটা পড়তে থাকো, ভালো থাকো, সবাই সাবধানে থেকো। ঠিক আছে, থ্যাংক ইউ।